প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আরেকজন হলেন সালেউদ্দিন সিফাত, সহমুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি। 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থানের চরিত্রটা ছিল একটু আলাদা। রাজনৈতিক একটা নতুন বন্দোবস্ত হবে, নতুন বয়ান তৈরি হবে, রাজনৈতিক দলগুলো আচরণ পাল্টে যাবে, পুরনো আর আচরণ থাকবে না, এই ধরনের প্রত্যাশা নিশ্চয়ই ছিল, সবার মধ্যে ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই পুরনো আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। এতে কিন্তু সাধারণ মানুষ যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়, এমন যে সাধারণ মানুষ রয়েছে, এমনকি তরুণরাও, তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে নিঃসন্দেহে। আপনি এই টোটাল বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, যারা চলে গেছে আর যারা আছে, মানে মাঠে যারা আন্দোলন করতেছিল, আমি ছাত্রদেরকে অফ রাখলাম এখন, যারা মাঠে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতেছিল তাদের বিরুদ্ধে পিছনে ক্ষমতায় ছিল সে দলও ছিল। তাহলে মোটামুটি আমরা বৈশিষ্ট্যগতভাবে কিন্তু দেখে আসছি যে মোটামুটি সবার গুণগত মান কাছাকাছি। তাই সেই হিসাবে কাছাকাছি বলেই কিন্তু তারা সার্ভাইভ করতে পারছে। 15-16 বছর 10 বছর কিন্তু সার্ভাইভ করছে, অত্যাচার হয়েছে। কিন্তু যখন এটা টার্নিং পয়েন্টের দিকে আসলো 1 জুলাই থেকে, তখন যে তারুণ্যটা আসলো, ওরা কিছু মানে নাই, অর্থাৎ আতাতে নাই। কেননা কোনো রাজনৈতিক দল তো বিলুপ্ত হয়ে যায় নাই, কেউ একেবারে হ্যাঁ গুম হয়েছে, খুন হয়েছে, সবই হয়েছে, কিন্তু 1 জুলাই থেকে যখন আসলো সেটা একটা টার্নিং পয়েন্ট হইলো। এবং এটার হোমওয়ার্ক হয়তো একটু পিছনে ছিল, একেবারে 1 তারিখ থেকে। আসলে ওই প্রশ্নটা করিনি, আমি প্রশ্নটা করেছি যে এই ঘটনার পরে রাজনৈতিক দলগুলোর যে আচরণ পরিবর্তন হওয়ার আশা করা হয়েছে, সেই জায়গায় এরা সবাই স্বৈরাচার বিরোধী শক্তি ছিল। সেটাই আমি বলছি, 5 তারিখে যে পট পরিবর্তন হবে এটা কিন্তু ছাত্রদেরও ধারণা ছিল না। হয়েছে আন্দোলনটা হয়তো আর 2 দিন পর হইতো, 7 দিন পর হইতো, 15 দিন পরে, কিন্তু টার্নিং পয়েন্ট। তারপরে যে প্রত্যাশাটা আমাদের ছিল সেটা আমরা পাইনি। এটার কারণ হলো যে আপনি একটা লোক যদি 25 বছর কানাডা বিদেশে থাকে, সেখানে হাফ প্যান্ট পরে অভ্যস্ত, চট করে বাংলাদেশে চলে আসলে ফলোয়িং ডে থেকে সে পায়জামা পাঞ্জাবি পরবে না, কিংবা ফুল স্লিপ পরে রাস্তায় যাবে না, কিংবা একটা অস্বস্তি হবে। হ্যাঁ, কারণ 25 বছরের পুরনো। তো বিষয়টা হচ্ছে যে আপনি তো ওভারনাইটটা আশা করতে পারেন না যে রাজনৈতিক দল তার মত বা চিন্তা চেতনা পাল্টে ফেলবে। এরা তো নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছে, নতুন চিন্তা ভাবনা পুরনোদের সাথে মিলবে না। কারণ আমি ইতিমধ্যে মাহফুজ আলম কতগুলো কথা বলেছে। একটা বলেছিল যে এই যে 1990 সালে যা আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু ছাত্ররা সামনে ছিল, কিন্তু সেই যে নতুন প্রজন্ম তখনকার ওই আন্দোলনের পর যখন এরশাদের অভ্যুত্থানটা হয়ে গেল, তখন যারা পুরনো প্রজন্ম ছিল সেখানে তারা মার্চ করে গেছে। এই কথাটা মাহফুজ বলতে চাইছিল, এবং সেটা এখন তারা বুঝাইতে চাচ্ছে যে আমরা পুরনো বন্দোবস্তের কাছে ফেরত যাব না। সুতরাং তাদের যে রাজনৈতিক চিন্তাধারা তার সাথে পুরনো রাজনীতির চিন্তাভাবনার সাথে মিলবে না। কারণ আমি এখন হাজার চেষ্টা করলেও ওর জায়গাটায় নেমে আসতে পারবো। আমি একটু প্রশ্ন করি, রাজনীতি কাদের জন্য? জনগণের জন্য তো রাজনৈতিক দলগুলো তাই তো বলে থাকে। জনগণের চিন্তার সাথে যদি রাজনৈতিক দলগুলোর চিন্তা না মিলে, কারণ জনগণের মানসিকতা কিন্তু পাল্টে গেছে। যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, দলীয় কর্মী না, এমন সাধারণ মানুষের রাজনৈতিক চিন্তার ব্যাপক পরিবর্তন ঘটেছে 5ই আগস্টের পরে। এটা আমরা নিজেরাও জানি, আপনি জানেন। তাহলে যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি হয়, তাহলে সাধারণ মানুষের মানসিকতার সাথে যদি রাজনৈতিক দলগুলোর মানসিকতা না মেলে, তাহলে এই দলগুলো টিকবে কিভাবে? তো ওই যে পুরনো যে রাজনৈতিক দলগুলো ওভারনাইট চেঞ্জ হবে না, ওভারনাইট চেঞ্জ হবে না। এখন এই চেঞ্জ হইতে গেলে যদি আরও 10 বছর খায়, আরও 15 বছর খায়, 53 সাথে আরও 63 যোগ হয়, বাংলাদেশের জেনারেশন ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে নতুন রাজনৈতিক ধারা যেটা আসছে সেটা উচিত, সেটাকে সবার গ্রহণ করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গ্রহণযোগ্যতাটা আবার তাদেরও ধরে রাখতে হবে। কারণ আমি একটা কথা বলেছিলাম যে এরা বয়সে তরুণ, তা আমরা বলবো ছাত্রদেরকে, ফর এক্সাম্পল একেও আমি বলবো, আমার সাথে এখানে আছে, তার একটা ভালো দিক যদি থাকে আমাকে উপদেশ দেখ, সেটা কিন্তু আমি আবার তার পক্ষ হয়ে বাস্তবায়ন করার একটা চেষ্টা করব। এই জিনিসগুলো আমরা চাই। কিন্তু অনেকের আচরণ যে ভালো মানে বেমানান হয়েছে সেটাও সত্য, আমরা চাইবো সেটাও যাতে সংশোধিত হয়। তৃতীয় বিষয়টা হচ্ছে এরা এমন একটা বিষয় উপস্থাপন করা শুরু করুক বাংলাদেশে আজকে এই মুহূর্ত থেকে, যাতে এটা মানুষ অ্যাকসেপ্ট করে, এক। আর 2 নম্বর হলো এদের এনি ত্রুটি এটা কিন্তু কেউ মাফ করবে না। কারণ কি,
এদের কাছ থেকে চায় মানুষ, তোমরা নতুনত্ব নিয়ে আসছো, আমরা তোমাদের বিন্দুমাত্র ডেভিয়েশনটা চাই না। আচ্ছা, আমরা এই এতে কিন্তু প্রসঙ্গে আবার আসবো। আমরা এখন যাব সালেউদ্দিন সিফাতের কাছে। সিফাত, আমরা যে প্রসঙ্গটা আলাপ করছিলাম অ্যাডভোকেট আবহানা রাজ্জাকের সঙ্গে, যে রাজনৈতিক দলগুলোর আচরণের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। এই যে আগস্ট বিপ্লবটা হলো এবং এত মানুষের প্রাণ গেল, হাজার হাজার মানুষ আহত হলো, এখন যেহেতু রাজনৈতিক দলগুলো মূল স্টেক হোল্ডার রাষ্ট্রের, এটাই স্বাভাবিক, এবং তারা যদি পরিবর্তন না হয় তাহলে বিপ্লবের কি পরিবর্তন হবে? আমাদের যে এই সংগ্রামটা কিন্তু কেবলমাত্র 36 দিনের সংগ্রাম না, এই সংগ্রামটা অনেক বছরের। আমরা চেষ্টা করছি আমাদের এই জনপদের মানুষের মুক্তির জন্য। আমাদের এই জনপদের মানুষ অনেকবার রক্ত ঝরিয়েছে। আমরা কিছুদিন আগেই তো 1969 যে গণ অভ্যুত্থান, শহীদ আসাদ দিবস, সেটি কিছুদিন আগেই অতিবাহিত হলো। আসাদ রক্ত দিয়েছে, এরপর আমরা আবার নূর হোসেনকে রক্ত দিতে দেখেছি, তারপর আমরা এসে 24-এ দেখলাম আবু সাইদকে রক্ত দিতে। এখন আসাদ যে কারণে রক্ত দিয়েছে, যেই গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, এরপর আমরা দেখলাম নূর হোসেন রক্ত দিয়েছে। নূর হোসেন, ওখানে লেখা ছিল স্পষ্টত যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। গণতন্ত্র যদি মুক্তি পেত, স্বৈরাচার যদি আসলেই নিপাত যেত, স্বৈরাচার আসলে নিপাত গিয়েছিল, কিন্তু স্বৈরতন্ত্র আসলে বজায় থেকেছিল। রাষ্ট্রীয় কাঠামোর মাঝে যে স্বৈরতন্ত্র, সেটা কিন্তু একদম বিদ্যমান ছিল। বিদ্যমান থাকার কারণে দেখা গেল শহীদ আবু সাইদ এসে আবার 24-এ এসে তাকে রক্ত দিতে হলো। এখন আমাদের দেশের তরুণরা কিন্তু বারবার এভাবে রাজপথে নেমে নিজেদের রক্ত ঝরিয়ে যাচ্ছে কেবলমাত্র নিজেদের মুক্তির জন্য, এই জনপদের মানুষের মুক্তির জন্য। এই বিষয়টা আমাদের রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে, তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমি দেখেছি একটি বড় রাজনৈতিক দলের কোনো একজন সিনিয়র নেতা বলেছেন যে তাদেরকে রাজনৈতিক দলগুলো সংস্কারের ব্যাপারে সবক দিতে হবে না। আমি বলছি যে এই 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 মন্তব্য আসলে ঠিক না। কেন? কারণ জনগণই তো আসলে সবক দিবে রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে, কিভাবে চলবে না, এই সবকটা তো জনগণ দিবে। আর একটা গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে স্ফুরণ ঘটেছে, সেটা তো অবশ্যই রাজনৈতিক দলগুলোকে ধারণ করতে হবে। আর রাজনৈতিক দলগুলো যদি সেটা ধারণ না করতে পারে, জনগণ অবশ্যই সবসময় তাদেরকে সেই ট্র্যাকে যাতে রাখা যায় সেই বিষয়টা বারবার বলবে। জাতীয় যে ঐক্যটার কথা আমরা বারবার বলি, যে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রাম করে গেছে, দীর্ঘ 15 বছরের তাদের একটা সংগ্রাম আছে, সেটা সত্য। এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত কিন্তু এই জুলাইয়ে হয়নি কেবল। জাতীয় ঐক্য আমরা যখন ডিসেম্বর কেন্দ্রিক যখন একটা নির্বাচনের একটা ডামাডোল তৈরি হয়েছিল, তখন আওয়ামী লীগ যে একটা চূড়ান্ত ফ্যাসিবাদী দল, এবং এই ফ্যাসিবাদী দলের আন্ডারে যে আসলে একটি সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না, সেই সম্পর্কে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী দল, সকল ফ্যাসিবাদ বিরোধী মত এবং পক্ষ তারা একমত হয়ে গিয়েছিল। তখনই কিন্তু জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের যে এক দফা, সেটা খুবই ইউনিক ছিল। 24-এর গণ অভ্যুত্থানের এক দফা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করা। তো এখন আমরা কেবলমাত্র স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করার কথা বলি নাই, আমরা বলেছি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যতগুলো ফ্যাসিবাদের বীজ আছে, কলকবজা আছে, খুঁটিনাটি আছে, এলিমেন্টস আছে, সবগুলোকে কিন্তু বিলোপ করতে হবে। আমরা লক্ষ্য করছি যে অনেক রাজনৈতিক দলের নেতারা যেভাবে বক্তব্য রাখছেন, মনে হচ্ছে যে একটা সরকার বদলে যাওয়াটাই সবকিছু। কিন্তু এই বিপ্লবটা কিন্তু এই কারণে হয়নি, কারণ রাজনৈতিক দলগুলোর ক্যারেক্টার আমরা লক্ষ্য করছি তারা তেমন পরিবর্তন হয়নি। আবার তারা ক্ষমতা আসবে এবং ক্ষমতা আসার আগে কি কি কর্মকাণ্ড হচ্ছে সেটা আমরা দেখছি। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সঙ্গে তাদের চেতনার কি মিল আমরা খুঁজে পাচ্ছি? আপনি যদি বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামোগুলো দেখেন, সেখানে স্পষ্টত দেখবেন একটা একনায়কতান্ত্রিক একজন নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষমতার শিরোমণি বানিয়ে দেওয়া হয়েছে। আমরা এটার বিলোপ চেয়েছি। আমরা একটা জিনিস দেখেছি, যেহেতু আপনি আইনের ছাত্র, সেটা হলো সংবিধান যেটা রয়েছে বর্তমানে, যে সংবিধান কিন্তু একজন সরকার প্রধানকে স্বৈরাচারী বানানোর ব্যাপারে সবকিছু সহযোগিতা করে সংবিধান। জি জি, একদমই আপনি ঠিক বলেছেন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরই তো ফ্যাসিজমের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। আপনি ইনফ্যাক্ট বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন আছে, আপনি চিন্তা করতে পারেন যে এই মানবাধিকার কমিশন বিগত এই যে গণহত্যা হয়েছে, সাপ্লাই যে একটা ম্যাসাকার হয়েছে, কিংবা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, এত বছরের গুম খুন বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এগুলো নিয়ে আমাদের মানবাধিকার কমিশন ওই ধরনের কিন্তু কোনো উদ্যোগ বা তাদের যে একটা উদ্বেগ, কনসার্ন, সেটা কিন্তু তারা দেখায়নি। বরং আমরা দেখতে পেয়েছি যে যখন ওই যে মেট্রো রেলের ঘটনাটি ঘটলো আমাদের জুলাইয়ের সময়, তখন মেট্রো রেল নিয়ে তাদের বেশ উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। তো
একটা দেশের মানবাধিকার কমিশন, যেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেটা যদি মানুষের নাগরিকদের মানবিক অধিকার নিয়ে, নিজেদের হিউম্যান রাইটস নিয়ে না বলতে পারে, সেক্ষেত্রে তো আসলে এই প্রতিষ্ঠানটা আসলে থাকার কোনো মানে নেই। ওই প্রতিষ্ঠানটা আসলে ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু এই মানবাধিকার কমিশন না, আপনি দুর্নীতি দমন কমিশন বলেন, এভাবে যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ তো একেবারেই ফ্যাসিবাদী ব্যবস্থার টুল হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলাদেশে। আমলাতন্ত্র same। বিচার বিভাগ। ফলে এগুলোর একটা সংস্কার যে জরুরি, সেটা গণ অভ্যুত্থানের কথায়, গণ অভ্যুত্থানের স্লোগানে আপনি দেখবেন যে পরিস্ফুটিত হয়েছিল। আমরা দেখতাম যে জেনজিরা আগে বলতো দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ। বাংলাদেশিদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে বাংলাদেশ থেকে চলে যাওয়া। সেই জেনজিরাই এই বিপ্লবের সময় বলেছে দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু রিফর্ম বাংলাদেশ। যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বাংলাদেশের সবচেয়ে বড় ড্রিম হচ্ছে বাংলাদেশটাকে রিফর্ম করা। আপনি আবার দেখবেন যে রংপুর বা অন্য কোনো একটা জায়গায় সেখানে কিছু নারী স্লোগান দিচ্ছে যে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে, স্বৈরাচারের পা চাটছে। তাহলে তাদের এই যে স্লোগানগুলো আপনাদের অফিসে আসার পথে আমরা দেখলাম বাংলাদেশ 2.0 লেখা দেয়ালে। তো এগুলো কেন? কারণ বাংলাদেশের তরুণরা দেখতে পাচ্ছে যে এখানে কেবলমাত্র সরকার পতন হলেই যে এখানকার ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো, এখানকার যে এরকম একটা গুমোট পরিস্থিতি সেখান থেকে যে আমরা মুক্তি পাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। বরং গোটা ফ্যাসিবাদী যত কলকব্জা আছে রাষ্ট্রের মাঝে, সেগুলোকে কিন্তু আমরা উৎখাত করতে হবে। এখন এই জিনিসটা রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে। রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে অভ্যুত্থান কেবল একটা রেজিম চেঞ্জের ব্যাপার, অভ্যুত্থান কিন্তু কোনো রেজিম চেঞ্জ না। রেজিম চেঞ্জ হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে হয়, কিন্তু অভ্যুত্থান কেবলমাত্র রেজিম চেঞ্জ না। আমরা বলি যে আমাদের রাজনীতিতে দুটো প্যারাডাইমের কথা আমরা আমাদের নাগরিক কমিটির সর্বত্র বলে থাকেন প্রায় সময়। একটা হচ্ছে জানুয়ারির প্যারাডাইম, আর একটা হচ্ছে এই জুলাইয়ের প্যারাডাইম। জানুয়ারি ডিসেম্বর কেন্দ্রিক যে প্যারাডাইম, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের পথে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল হেঁটেছিল, এই 24-এর কথা যদি আমরা বলি। তো সেখানে তো আসলে আমরা দেখলাম যে তেমন কোনো কিছু আমরা করতে পারি না, কারণ একটা ফ্যাসিবাদী সরকারকে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে যদি হটাতে হয়, কেবলমাত্র নির্বাচন দিয়ে আপনি সেটা পারবেন না, বা নির্বাচন দিয়ে তাদেরকে হটানো সম্ভব না। সেক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে হটানো সম্ভব। জুলাইয়ের যে প্যারাডাইম, সেটা কিন্তু গণ অভ্যুত্থানের প্যারাডাইম। সুতরাং এই গণ অভ্যুত্থানের যে প্যারাডাইম, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে রাষ্ট্রের গুণগত পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোয় কোয়ালিটেটিভ চেঞ্জেসগুলো নিয়ে আসা। এখন এই ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। একই সাথে তাদের নিজেদের মধ্যেও সংস্কার নিয়ে আসতে হবে, তাদের নিজেদের মধ্যেও তরুণ নেতৃত্বকে তুলে নিয়ে আসতে হবে। আমরা এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে বলি না, আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও বলি। তাদের যে তরুণ নেতৃত্ব আছে, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের কিন্তু অংশগ্রহণটা তেমন একটা নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা বলছি তরুণদেরকেও তাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নিজেদের দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আবু-হানা রাজ্জাকি এবং সালেউদ্দিন সিফাত। আবু-হানা রাজ্জাকি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্বে যে তরুণদের হাতে ছিল, তারা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আর সংগঠিত না হয়ে উপায়ও নেই। কারণ বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটে, নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়, এটা সারা পৃথিবীতে হয় এবং বাংলাদেশেও হয়েছে এবং হচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলমের প্রসঙ্গে আপনি বলছিলেন, উনি একটা স্ট্র্যাটেজি কদিন আগে বলেছেন যে 150টির মতো ঘটনা ঘটেছে, যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেওয়ার একটা অপচেষ্টা। আমরা লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন গড়ে তোলার বিষয়টি কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না, এবং এদের কেউ কেউ তরুণদেরকে খাটো করার চেষ্টা করছেন অথবা বাতিল করে দেওয়ার একটা ঔদ্ধত্য দেখাচ্ছেন। এটি কেন হচ্ছে? আমরা যখন কথা বলি তখন মুরব্বীর মতো কথা বলি, ভালো ভালো কথা বলি। যেমন ধরেন যে রাজনৈতিক দল হবে, হ্যাঁ হতেই পারে গণতান্ত্রিক দেশে, এইটা কিন্তু আমরা বলি। কিন্তু আমি সয়াবিন তেলের ব্যবসা করি, সয়াবিন তেলের ব্যবসা যে কজনে করে বাংলা, এটা কিন্তু একটা সিন্ডিকেট। নতুন তেল নিয়ে যখন বাজারে যাবেন, কথা বললেই বলবে হ্যাঁ ভাই ভালো হয়েছে, দেশে আরও তেল থাকা দরকার,
কিন্তু ওই তেলটা যাতে বাজারজাত না হয় সে ব্যাপারে যা করার সিন্ডিকেট তাই করবে। সিন্ডিকেট তাই করবে, এটাই নিয়ম। এটা নতুন দল করা যেমন অপরাধ নয়, আর রাজনৈতিক দল যারা বাধা দিতে চাচ্ছে সেটাও অপরাধ নয় তাদের দৃষ্টিতে। আর নতুন আমার বাংলাদেশে, কিন্তু আমি একটা সাধারণ নতুন বাংলাদেশে এটা কেন হবে? হ্যাঁ, কিন্তু আমি একটা সাধারণ লোক হিসাবে, তৃতীয় ব্যক্তি হিসাবে যদি বলেন, আমার দেখা যে রাজনৈতিক অভিজ্ঞতা, তাতে আমি এই পরিবর্তন চাই। আমি পুরনো বন্দোবস্ত থাকতে চাই না। এখন এদের জন্য আমার কষ্ট হয়। জাতীয় নাগরিক কমিটি বলেন, সামান্য কষ্টটা অন্য জায়গায়। ধরেন টোটাল বাংলাদেশের জনসংখ্যা 100 জন, আমি তার সুবিধার্থে বলছি 100 জন। তো 100 জনের মধ্যে মনে করেন পিছনে যাদেরকে, যে দলগুলোকে আমরা খারাপ বলছি, সেটাকে যদি পুরনো বন্দোবস্ত যারা, তাতে কিন্তু 60টা লোক চলে গেছে, মানে তাদের ভিতরে 60% সমর্থন আছে, মানে 30-30 করে। আরও যদি ভাগ করি, এখন যে সমস্ত দলগুলা বাজারে বিরাজমান, ইসলামী ফোর্স সব মিলাই আরও 10 পাবেন ওদিকে চলে গেছে। তাহলে 70 জন চলে গেল 100 জনের সংখ্যার মধ্যে, আর থাকে 30 জন। তার থেকে হয়তো ওদের সাথে 10 জন আছে আপাতত, বাকি 20 জন আমরা বা আমাদের সন্তানরা যারা রাজনীতিতে সম্পৃক্ত হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে তারা এই মার্কেটিংটা কিভাবে করবে? তাদের তো একটা বিশাল মার্কেটিং করা দরকার, কারণ বাজারে অলরেডি এই যে প্রোডাক্টগুলো আছে, একটা প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট, আরেকটা আছে আমার প্রোডাক্ট, এতে তো লোকগুলো অভ্যস্ত হয়ে গেছে। এখন তৃতীয় প্রোডাক্ট মার্কেটিং করবে, সেটা তো তাদের সাংঘাতিক কাঠখড় পোড়াতে হবে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো যে ফ্যাসিবাদের পুরা অর্গান যে ফ্যাসিজমে ভরা, সেটা যদি আমি ঠিক করতে যাই, নাম্বার 1 ইট উইল টেক লং টাইম, নাম্বার 2 সব কিন্তু ওইভাবে অকুপাই করা। ওই যে বললাম কানাডায় 22 বছর ছিলাম, এখন এখানেও তো 20-22-30 বছর যাবৎ এই আমাদের এই রাজনীতি চলে আসছে। আপনি এই ট্রেডিশন ভাঙতে হইলে ইট উইল টেক এ লং টাইম। আপনাকে এই সময়টা কে দিবে? এটা কিন্তু একটা মারাত্মক চিন্তার ব্যাপার। কারণ আপনি যে ভোটগুলো নেবেন, আপনাকে ভোট, কথার কথা বলছি, নাগরিক কমিটি কালকে পার্টি করলো, 2 বছর 1 বছর পর নির্বাচন হইল, ভোটে যখন যাবে তাদের ভোটার কারা? তাদের ভোটার কিন্তু ফেসিজমের লোকও এখানে এসে ভোট দিতে হবে। ফেসিবাদী যারা আছে তাদের থেকেও ভোট এখানে আসতে হবে ভোটে পাশ করতে হলে। সেক্ষেত্রে তাদের শুধু যে দল করতে হবে তা না, তাদের অন্য পেনিট্রেশনও দরকার আমি মনে করি। যেটা সে বলছে, যেমন অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে তরুণ সমাজ আছে যারা সেই সমস্ত দলের অনেক কিছু হয়তো, সেখানেও তাদের কাজ করতে হবে। কাজটা কিন্তু কঠিন, কতখানি করতে পারবে আমি জানি না, কিন্তু করতে পারলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। কেননা আমার দেখা অভিজ্ঞতায় আমি এ পর্যন্ত যে সমস্ত রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল পরীক্ষিত দলগুলা, তাদের সম্পর্কে খুব ভালো কিছু লিখব এমন কিছু আমি পাই নাই। ইভেন আওয়ামী লীগ যেটা পতিত সরকার গেছে, তাদেরকে যদি আপনারা বলেন, তাদের দলের কাউকে ডাইকাই না যে তোমাকে সুযোগ দেওয়া হলে তুমি এই দলটা সম্পর্কে পজিটিভ কিছু লেখো, সব 10 বছর হিস্ট্রি লিখবে, 15 বছরের পজিটিভ কিচ্ছু পাবে না। পজিটিভ পাবে কয়েকটা জিনিস, এই যে পদ্মা ব্রিজ বানাইছে, তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেস বানাইছে, তার সাথে কনক্লুশন আসবে কি, 1 পদ্মা ব্রিজের নামে 3 পদ্মা ব্রিজের টাকা চুরি করছে। তার মানে আপনি পজিটিভ একটা সেন্টেন্স কারো সম্পর্কে পাবেন না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে চাই তারা আগায় যাক, তারা আগায় যাক। আপনি বলতে পারেন আমার ফিজিক্যাল কোঅপারেশন পাওয়া কঠিন, আমার মেন্টাল কোঅপারেশন আছে। সুতরাং তাদেরকে কঠিন কাজ পার হয়ে যাইতে হবে, কঠিন অধ্যায় তাদের সামনে, সেটা কিভাবে মোকাবেলা করবে এটা তাদের বিষয়। সালেউদ্দিন সিফাত, কিছু প্রশ্ন আপনাকে আমি এখন করব, যে প্রশ্নগুলো আসলে আমার নয়, সাধারণ মানুষের। এই প্রশ্নগুলোর জবাব মানুষ জানতে চায়। কারণ হলো জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করছে, কি বলছে, এই বিষয়গুলো কিন্তু মানুষ খুব মনোযোগের সঙ্গে দেখে। এর কারণও রয়েছে, কারণ এই তরুণদের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সে প্রত্যাশা জন্ম হয়েছে কিভাবে? আমরা দেখেছি গত 15.5 বছরে রাজনৈতিক দলগুলো হেন নির্যাতন নেই যেটা শিকার হয়নি। গুম, খুন, মামলা, হামলা, ফাঁসি সবকিছু শিকার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা এই সাধারণ মানুষকে তাদের সঙ্গে আন্দোলনে নামাতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বড় বড় সমাবেশ করতেন, সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকতো না, দলীয় লোকেরা থাকতেন। কিন্তু আপনারা সে কাজটি করতে পেরেছেন, কারণ সাধারণ মানুষ মনে করেছে যে এই তরুণদের উপর ভরসা করা যায়, এবং আপনাদের ডাকে তারা মাঠে নেমেছে। এমনকি রাজনৈতিক দলগুলোর সাধারণ কর্মীরা কিন্তু আপনাদের সঙ্গে ছিল এবং সক্রিয়ভাবে ছিল, যার কারণে এই যে আপনারা একটা রিজিম চেঞ্জ করে দিলেন, যেটা মানুষের হতাশা হয়ে গিয়েছিল, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছে। এখন প্রশ্ন হলো যেটা, সেটা হলো আপনাদের কর্মকাণ্ড নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে। কারণ
অন্য রাজনৈতিক দলগুলো যত নেতিবাচক কাজই করুক না কেন, সাধারণ মানুষ মনে করে এটা করতেই পারে, কিন্তু আপনারা করতে পারেন এটা তারা প্রত্যাশা করে না। প্রত্যাশা পারদরা অনেক উপরে, আপনারা কিন্তু এক ধরনের প্রেশারে রয়েছে। আমি সহজভাবে যদি বলি, যেমন ধরুন অনেকগুলি প্রশ্ন আসে, কারণ আমরা মিডিয়া কর্মী হিসাবে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আপনারা রূপায়ণ টাওয়ার একটি অফিস ভাড়া নিয়েছেন, সে ভাড়া কত এবং এ টাকাটা কোত্থেকে আসে? রাজনৈতিক দলগুলো কিভাবে চলে আমরা জানি, অনুদানের টাকায় চলে আর চাঁদাবাজিতে চলে। আমরা ধরে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি অনুদানের মাধ্যমে চলছে, এটা স্বাভাবিক। আপনারা কার কাছ থেকে কত টাকা অনুদান নেন প্রকাশ করে দিন, এবং আপনারা এমন কিছু লোকের অনুদান নিয়েছেন যেটা সবাই জেনেছে, আপনারা গোপন রাখেননি, তারা ছিল স্বৈরাচারের দূষণ, এটা কেন ঘটলো? আরেকটি প্রশ্ন, সেটা হলো আপনাদের এই অফিসে এমন কিছু লোক যাতায়াত করে যাদেরকে আমরা চিনি, আপনারা তরুণ কারণে হয়তো তাদের সাথে তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা জানেন না, আমরা জানি এরা বিধ্বংসী রীতিমতো, সেটা আপনাদের তারা সৌভাগ্য কেন, কিন্তু তারা আপনার সাথে মেশার চেষ্টা করছে। আপনি যদি এই কাজগুলি প্রকাশ্যে করেন তাহলে একটা লাভ আছে, কিন্তু অন্য একটা দিক আছে, সেটা হলো কি, রাজনৈতিক দল, প্রচলিত রাজনৈতিক দলগুলো কিন্তু এক ধরনের চাপে পড়ে যাবে। তাদেরকে প্রকাশ করতে হবে তাদের এই বড় সমাবেশ কিভাবে হলো, কারা অনুদান দিল, কার কাছ থেকে তারা টাকা নিল। আমার প্রশ্ন হলো, আপনারা কি এই কাজগুলি করবেন? প্রথমত হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটি এখনো পলিটিক্যাল কোনো পার্টি হয়ে ওঠে নাই, এটা একটা সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে আমরা যেটা করি, আমাদের একটা ডিস্টিংক্ট ফাইন্যান্সিয়াল পলিসি আছে, যে আমরা কিভাবে আমাদের নিজেদের দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো কিভাবে পরিচালনা করব। তো সেক্ষেত্রে যেমন ধরেন আমি আপনার এখানে আজকে টক শোতে এসেছি, তো এখানে টক শো, প্রত্যেকটা টেলিভিশনই টক শোর পরে একটা সম্মানী দেওয়া হয়। আমাদের জাতীয় নাগরিক কমিটির ফাইন্যান্সিয়াল পলিসি হচ্ছে যে যে টক শোতেই যাক না কেন, টক শোর যে একটা অংশ 50% তাকে জাতীয় নাগরিক কমিটির যে ফান্ড সেখানে তাকে দিতেই হবে। আমি যত টাকাই পাই তার একটা 50% আমাকে ওখানে দিতে হচ্ছে। এভাবে আবার প্রত্যেকটা সদস্যের কিন্তু নির্দিষ্ট একটা সমপরিমাণ নিজেদের একটা চাঁদা আছে, প্রত্যেকটা সদস্য সে চাঁদাটা দিতে হয় পার মান্থ তাকে। এইটা একটা। আবার ধরেন আমরা যখন কখনো কোনো এজেন্ডা ভিত্তিক প্রোগ্রাম করি, ফর এক্সাম্পল কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্ট উইংয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একটি সেমিনার হয়েছে। সেই সেমিনারে আমাদের যে সকল সুপ্রিম কোর্ট উইংয়ের আইনজীবীরা আছেন তারা একটা অংশ, বড় একটা অংশ তারা বিয়ার করেছেন, নিজেদের যে আয়, নিজেদের যে পারিশ্রমিক সেখান থেকে তারা তাদের মতো করে বিয়ার করেছেন। এভাবে আপনি যদি দেখেন যেখানেই কোনো ধরনের এজেন্ডা ভিত্তিক কোনো প্রোগ্রাম হচ্ছে, নির্দিষ্ট কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে কিন্তু আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের দলের যে আমাদের যে এই সংগঠনটা, এই সংগঠনের যে সকল নেতাকর্মীরা আছে, তারা কিন্তু নিজেদের টাকাটা দিয়ে তারা এভাবে শুভাকাঙ্ক্ষী আপনি দেখবেন যে কারা, যেমন গণঅভ্যুত্থানের সময় আপনি দেখেছেন রাজপথে একজন লোক সে বলছে যে আমার টাকা আছে, আপনারা টাকা চাইতে হলে টাকা নিয়ে যান, অন্তত আপনারা এই ফ্যাসিবাদী যে কাঠামো, ফ্যাসিবাদী যে ব্যবস্থা, ফ্যাসিবাদী হাসিনাকে ফেলে দেন। এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা হচ্ছেন আমাদের এই একটা নতুন বাংলাদেশ চান, নতুন বাংলাদেশ বিনিময় করতে চান। সেই নতুন বাংলাদেশ বিনিময়ের পক্ষে কেবলমাত্র যে অর্থ দিয়ে ব্যাপারটা তেমন না। কারো একটা, ফর এক্সাম্পল, কারো যদি মনে হয় যে আমার এখন একটা পেপার দেওয়ার প্রয়োজন বা এক বক্স খাতা কিনে দেই আমি, তারা সেটাও দিচ্ছেন এরকম। সো যারাই বেসিক্যালি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছেন, তারা নিজেদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা আমাদেরকে তাদের জায়গা থেকে তারা যতটুকু সম্ভব তারা হেল্পটা করছেন। এভাবেই কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটিটা চলছে। আরেকটা কথা, আপনি যেটা বলছেন যে জাতীয় নাগরিক কমিটির অফিসে অনেক বিধ্বংসী লোক আসছে বা এ ধরনের কথাবার্তা, তো এই ক্ষেত্রে আমরা জনগণকে সবসময় বিশ্বাস করতে চাই, জনগণকে ট্রাস্ট করতে চাই। জনগণ যখন আমাদের যে ভুল হবে না, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ভুল হচ্ছে, বাংলাদেশ মানুষ মাত্রই তো ভুল। তো এখন যখনই এই ধরনের কোনো ভুল হবে, জনগণ যদি আমাদেরকে ধরিয়ে দেয়, সাধারণত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই শুধরানোর কালচারটা নাই। আমরা নিজেদের ভুলকে স্বীকার করব এবং ভুলটাকে স্বীকার করে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে আমরা রাজি আছি। আপনি দেখবেন যে জাতীয় নাগরিক কমিটি ইতিপূর্বেও কিছু সদস্য হয়তো পুরনো বন্দোবস্তের বা ফ্যাসিবাদীদের সাথে তাদের সংযোগ ছিল বলে আমাদেরকে জনগণের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিয়েছি। সো এইটা কিন্তু আমাদের মধ্যে আছে, আমরা এটা করতে পারবো। আর আরেকটা বিষয় যেটা অ্যাডভোকেট রাজাকি সাহেব বলেছিলেন, তার কথা থেকে আমি ধার করে বলতে চাই যে আসলে আমরা মার্কেটিং যতটুকু না, এটাকে আমরা মার্কেটিং লিডারশিপ বলছি না, এটাকে আমরা বলছি ইন্সপায়ারিং লিডারশিপ। আমাদের জায়গা থেকে আমরা লিডারশিপকে ইন্সপায়ার করছি, তরুণদের যারা আছে তরুণদের নেতৃত্বকে ইন্সপায়ার করছি। আর জনসমর্থনে যদি প্রশ্নটা বলতে চাই, জনসমর্থন এই তরুণদের পক্ষে আছে। জনসমর্থন যে আমাদের পক্ষে আছে সেটা আপনি দেখেছেন
5ই আগস্টে, 4ই আগস্টে, যখন ঢাকার জনগণ রাজপথে নেমে এসেছিল এই তরুণদের ডাকে। এবং শুধু এখন ওই সময় 5ই আগস্ট না, আপনি যদি এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, ব্রাউজ করেন, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে জনগণ জুলাই প্রক্লেমেশনের প্রশ্নে, নতুন সংবিধানের প্রশ্নে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নে তারা কিন্তু আমাদেরকে ভরসা করছে, আমাদেরকে একটা আশা ভরসার একটা জায়গা হিসেবে কিন্তু তারা স্বীকৃতি দিচ্ছে। ফলে জনগণের এই যে ইয়াটা আছে আর সমর্থনটা আছে। আরেকটা যেটা, ফ্যাসিবাদী যারা আছে তারা কি ভোট বা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, বা তাদের ইয়াটা কি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিভিন্ন এনজিও, বিভিন্ন সুশীল সমাজ, দেশি বিদেশি সংস্থা তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। তারা চেষ্টা করছে আওয়ামী লীগ, পতিত ফ্যাসিবাদী লীগ, তারা যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে, নির্বাচনে দাঁড়াতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের এই অভ্যুত্থানটা কোনো দেশি বা বিদেশি সংস্থার মদদে অনুষ্ঠিত হয় নাই, বরং আমাদের দেশের মানুষজন নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই অভ্যুত্থানটা সংগঠিত করেছে। ফলে বিদেশি কোনো শক্তির প্রেসক্রিপশনে কিংবা সুশীল সমাজ কোনো শক্তির প্রেসক্রিপশনে আমাদের এখানে কোনো পতিত ফ্যাসিবাদী বাকশালী লীগকে আমরা আর পুনর্বাসিত হতে দেব। মূলত 3টি জিনিস লক্ষ্য করছি। একটি হলো এই ফেসিবাদের পুনর্বাসনের ব্যাপারে কারো কারো নেপথ্যের চেষ্টা করছে বা প্রতিবেশী দেশের হয়ে চেষ্টা করছে। আরেকটি হলো এরা মোটামুটি নেপথ্য না, এরা মোটামুটি সামনে থেকে বলছে, কথিত সুশীল সমাজ, কথিত সাংস্কৃতিক কর্মী, কথিত সাংবাদিক, যারা আসলে এরা মূলত ছিল স্বৈরাচারের সহযোগী। আর আরেকটা গোষ্ঠী যেটা রয়েছে তারা এটা বিরোধী, যে স্বৈরাচারীদের পুনর্বাসন কোনোভাবেই হবে না। এই পুনর্বাসনের পাশে দুটো মত রয়েছে। একটি হলো যাদের বিচারটা হলে এমনি পুনর্বাসিত হবে না, আবার কেউ কেউ নিষিদ্ধেরও দাবি জানিয়ে, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আপনাকে যে মতামতগুলি রয়েছে বিভিন্ন অংশীজনের, সেটা আপনাকে আমরা বললাম। আপনার মতামত কি? দেশটা একসময় নির্বাচনের দিকে যাবে, যখনই যাক। আর এই সরকারকে আজকে পর্যন্ত পরিবর্তনের যে মাধ্যম, সেটা নির্বাচন ছাড়া কিছু ভাবা যাচ্ছে না। সুতরাং এখানে নির্বাচন যারা চাচ্ছেন তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, সেটাই প্রধান, নাকি নির্বাচন ছাড়া এই সরকারকে সরানো যাচ্ছে না সেটা প্রধান? কারণ সরকার তো পরিবর্তন হবে নির্বাচন হলেই, তার মানে ইউনূস সরকার চলে যাবে, আরেকটা সরকার বসবে। ফ্যাক্টর কিন্তু দুইটা, নট দ্যাট যে শুধু আমি বসতেছি আরেকটা লোক কিন্তু সরে যাচ্ছে। দুইটাই ফ্যাক্টর, বাইডেন চলে গেছে, ট্রাম্প ঢুকছে, দুইটাই ফ্যাক্টর। এটা একটা কাজ। এখন আসেন যে কথাটা আপনি বললেন, পুনর্বাসনের ব্যাপারটা কেমন? আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনি অন্য একটা রাজনীতির কথাও বলছেন, অন্য জায়গার বাইরের রাজনীতির কথা। সেক্ষেত্রে মনে হয় ইউনূস সরকারকে অপসারণটা জরুরি টু সাম এক্সটেন্ট। সেটার কারণে নির্বাচন নিয়ে তাদের চিন্তিত হওয়া, মানে নির্বাচন চাচ্ছে, সেটা রাজনৈতিকভাবে ভাষায় যৌক্তিক, আর যদি ভিতরে ধরেন তাহলে ওটা হলো কারণ। সুতরাং সেক্ষেত্রে কি হবে, আপনি কালকে যদি একটা নির্বাচন হয় তাহলে কারা ক্ষমতায় আসবে আমরা জানি। এটা হলো যদি ইউনূস সাহেব একটা নির্বাচন দিয়ে চলে যান, তার পরিণতিটা কি হতে পারে। যখনই তারা আসবে তখনই তাদের কাজ হবে কিন্তু এই সমন্বয়ক দমানো। কেন দমানো আমি বলছি, কারণ আমি তো নতুন রাজনৈতিক দল প্রেফার করি না অন্য একটা রাজনৈতিক দল হিসাবে, আমি আমার কথা বলছি। আর মনের ভিউ কি সেটা না, আমি কিন্তু জেনুইনটা বলি। তখন আমার চিন্তা হবে যে আমি এই রাজনৈতিক দল যাতে মাথা উঠে না দাঁড়াইতে পারে। আবার দমাইতে হলে কি হবে, আবার যেমন ধরেন তারা কিছু অপরাধ করছে, এরা বলছি না আমি, এই টাইম ঘটছে, প্রচুর মাজার ভাঙা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, প্রচুর মাজার ভাঙা হয়েছে, কেন ভাই তোমার রাইটটা কি? আর তুমি বলতেছি ইসলামে মাজার নাই, তুমি ইসলাম কতটুকু বোঝো, কথার কথা বলছি। সুতরাং এগুলা ব্যক্তিগতভাবে আমি সহ্য করি না। তা সহ্য না করলে কি হবে, তখন যদি বলে যে এগুলার আমি বাড়তে দিব না, আমি খুশি হব। এখন এটা করতে হলে কি হবে, প্রশাসন লাগবে। প্রশাসন কিন্তু নামবে। প্রশাসন নামবে কেন সেটাও বলছি। প্রশাসন বলবে আমাদের পতিত সরকার সময় আমরা রাজকীয় জীবন যাপন করছি, তোমরা তাদেরকে কনসিডার করবা। ক্ষমতায় থাকার লোভে কনসিডার হইতে পারলে প্রশাসন আর ক্ষমতাসীন মিলে এদেরকে তাড়াই দিল। দেওয়ার পর কি হবে, ওই পতিত সরকার আবার মাঠে আসলো, তাদের সাথে প্রশাসন একত্র হয়ে ওই সরকারকে আবার ডিস্টার্ব করবে। আমি লিখে দিতে পারি, দিস উইল বি দ্য সিনারিও যদি ইউনূস সাহেব নির্বাচন দিয়ে চলে যান। আমি এখানে ওদের পক্ষে যুক্তি হলো একটাই, সেটা হলো আপনি বলছেন অন্যান্য রাজনৈতিক দল কিভাবে চলে। সুতরাং দেশে দুর্নীতি দমন বিভাগ আছে, দেশে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা আছে, ওরা দুর্নীতি করে কি করে না সেটা তারা দেখবে, দেখা উচিত। কিন্তু উৎস কোথায়, উৎস প্রশ্ন করলে বহু প্রশ্ন আসে। একজন স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দল যদি
স্বৈরাচারের সহযোগীর কাছ থেকে হুম। টাকা নিয়ে তার রাজনৈতিক দল পরিচালনা করে, হুম। তাহলে কি হলো? 5ই আগস্ট বিপ্লবের কি হবে? আপনি কাজেই উৎসটা একটা মেইন ভাই, ব্যাপার। আমি আসছি তো সে জায়গায়। উৎসটা আপনি খুঁজবেন কিভাবে? এই যে যেটা বলেন, তাদেরকে যদি ডোনেট করে, আপনাকে যদি ডোনেট করে, আমাকে যদি ডোনেট করে, আমরা কিন্তু যা পাইছি এ পর্যন্ত কম বেশি সব ফেসিবাদ সরকার, কম বেশি যারা অতীতে ছিল, যাদেরকে সরাইলাম কম বেশি তাদের কাছেই টাকা আছে যারা ওই সমস্ত সরকারের সান্নিধ্যে ছিল। এছাড়া যে গোষ্ঠীটা আছে তারা সব হ্যান্ড টু মাউথ, ডোনেট করে পার্টি চালানোর মতো জায়গা তাদের নাই। সুতরাং আপনি যদি উৎস খোঁজেন তাহলে তাদের ওই পার্টি, তাদের অফিস চলবে না। উৎস তো খুঁজতেই হবে। না, না, উৎস এবং খুঁজলে রাজনৈতিক দলগুলো পরিচালনার জন্য অর্থের উৎস যদি আপনি না খুঁজেন, হ্যাঁ সেটা তাহলে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত এগুলো কোনো কাজে লাগবে না। রাইট। আর যদি সেই উৎস খুঁজেন তাহলে তারা যেখানে অফিস করতেছে সেখানে অফিস করতে পারার কথা নয়। সেটা কি করবেন আপনি? কালকে অফিসটা বাদ দিয়ে দিবেন ওনারা? না, আমি তো সেবাদকে সেই প্রশ্নটা করেছি। আমি আমার সেজন্য উত্তর বলছি, দিয়েছি। আমি সেজন্য বলছি উৎস যদি 1 টাকা কইরাও দেয়, 1 কোটি লোক 1 কোটি টাকা হয়, সেই জায়গাটায় যান। যে জায়গাটা আপনি বলছেন ওখানেও যদি যায় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, যিনি দাতা এবং যিনি গ্রহীতা দুইজনই আইনি আশ্রয় যাবে। আপনি আপনার দল করেন, দুইজনই কি আইন আশ্রয়ে যেতে হবে? আমরা ইতিমধ্যে অনেক কিছু দেখেছি, অনেক বক্তব্য আসছে, হ্যাঁ। সুতরাং সেই হিসাব করতে গেলে তাদেরকে আরো বেশি নমনীয়, আরো বেশি সফট, আরো বেশি লাক্সারি ভিতর থেকে বের হয়ে আসতে হবে। আমাকে নিশ্চিত হইতে হবে যে হ্যাঁ, যে কারণ আপনি ওই যে রূপায়ণ অফিস বলেন, মুভমেন্ট বলেন, এইগুলা আপনি ওইভাবে সম্ভব না আপনার আমার 5 টাকা 10 টাকা ডোনেশনে, সেটা মাথায় রাখতে হবে। সুতরাং এই ট্রান্সপারেন্সি খুব জরুরি, খুবই মানে স্বচ্ছতার সাথে প্রকাশ করতে হবে। আপনি যে উৎসর কথা বললেন, এখন যে নতুন নির্বাচন সংস্কার কমিশন হয়েছে সেখানে কিন্তু এগুলো আছে। রাজনৈতিক দলগুলো কোন জায়গায় টাকাটা পাবে সেটা খালি জানিয়ে দিবে, আর কিছু না। True. এবং সব দেশে হয়, শুধু বাংলাদেশে হয় না। হ্যাঁ সেটা এবং জানি। নতুন বন্দোবস্ত তাই হতে হবে। আর যদি তাই না হয় তাহলে 5ই আগস্টের বিপ্লবের তো কোনো মানে নেই। হ্যাঁ সেটা মানে আমরা পরে আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। সালাউদ্দিন সিফাত, আমরা ওই রাজনৈতিক দলগুলোর পরিচালনার জন্য যে অর্থের উৎস নিয়ে কথা বলছিলাম, আসলে পুরনো ধ্যান ধারণা এখনো রয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি কি বলবেন এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? একটা তো আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন অ্যাডভোকেট রাজাকি সাহেবের সাথে আলাপচারিতায়, সেটা আমি আপনার কথাকে সমর্থন করি। আসলে উৎসটা জানানো উচিত এবং এটার একটা ফাইন্যান্সিয়াল পলিসি প্রত্যেকটা রাজনৈতিক দল কিভাবে চলে সেটি বলা উচিত। আমাদের এই পর্যন্ত 210টা থানা প্রতিনিধি কমিটি হয়েছে। 210টা থানা প্রতিনিধি কমিটির প্রত্যেকটা কমিটিতে 100 জন, একদম ন্যূনতম 100 জন সদস্য আছে। কোনো কোনো থানা প্রতিনিধি কমিটি 300 জন 400 জন নিয়ে গঠিত। তো তাহলে আপনি যদি হিসাব করেন, প্রায় আপনার 30 থেকে 40 হাজার অ্যাক্টিভ প্রতিনিধি সদস্য কিন্তু বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আছে পুরো বাংলাদেশ জুড়ে। তাদের ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, এছাড়াও আমাদের একটা প্রকৌশলী উইং আছে। আমাদের প্রকৌশলী উইংয়ে প্রায় 100 এর উপর প্রকৌশলী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের আছে লিগ্যাল উইং। লিগ্যাল উইংয়ের অধীনে সুপ্রিম কোর্ট বার সহ বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট বার আছে সবগুলোতেই কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু হয়ে যাচ্ছে, প্রতিনিধি কমিটিগুলো হচ্ছে। এছাড়াও আমাদের প্রকাশক উইং আছে, ডাক্তারদের একটা উইং আছে। আপনি যদি এভাবে চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা উইংয়ের সদস্যদের যে অনুদান, প্রত্যেকটা উইংয়ের সদস্যদের যে একটা সাবস্ক্রিপশন ফি, এইটা দিয়ে কিন্তু আপনার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চালাইতে যে অনেক অঢেল কোটি কোটি টাকার খরচ হয়, ব্যাপারটা এরকম না।
এখন এটা যদি অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের মডেলের কথা চিন্তা করেন, হ্যাঁ সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তাদের কোটি কোটি টাকার দরকার হইতে পারে তাদের যদি নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য, কিন্তু আমাদের মতো একটা প্ল্যাটফর্ম পরিচালনা করার জন্য আসলে এত কোটি কোটি টাকার আমাদের এখানে প্রয়োজন নেই। আমাদের বিভিন্ন উইংয়ের যে সদস্যরা, বিভিন্ন থানা প্রতিনিধি যে সদস্যরা, তাদের যে একটা সাবস্ক্রিপশন ফি, সেটা দিয়ে কিন্তু আমাদের জাতীয় নাগরিক কমিটি কিন্তু আল্লাহর রহমতে ভালোই চলছে। এবং আমি কিন্তু আপনাকে একদম ব্রেকডাউন করে করে বলেছি যে কোন 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 উইং আছে, কারা কারা এটার জন্য দেয়। এবং আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের তাদের নিজস্ব যে ফাইন্যান্সিয়াল পলিসিটা আছে সেটা জনসম্মুখে বলা দরকার, যে তারা আসলে কিভাবে তাদের যে রাজনৈতিক কর্মীরা আছে তাদের কাছ থেকে কিংবা রাজনৈতিক নেতারা আছে তাদের কাছ থেকে কিভাবে সাবস্ক্রিপশন ফি নেয় এবং কিভাবে তাদের রাজনৈতিক দলগুলো চলে। কারণ এটাই কিন্তু আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা মনে করি যে ফাইন্যান্সিয়াল পলিসি যদি উন্মুক্ত থাকে, সেক্ষেত্রে দেশের মানুষজন, জনগণ সিদ্ধান্ত নিতে পারবে যে কাকে সে ট্রাস্টওয়ার্দি মনে করে এবং কাকে সে ট্রাস্টওয়ার্দি মনে করবে না। অ্যাডভোকেট আবহাওয়া রাজ্জাক, নির্বাচন আগে না পরে এই বিতর্ক তো আমরা অনেকদিন ধরে করছি। আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিএনপি নির্বাচন আগে আগে চাচ্ছে, কিন্তু সাম্প্রতিককালে তাদের নেতাদের বক্তব্য একটু বোধহয় নমনীয় মনে হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের মহাসচিব, উনি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। উনি বলেছেন এখনই নির্বাচন করে ফেলতে হবে বলছি না, ন্যূনতম সংস্কারের পর। আমরা যতটুকু জানি যে আসলে সংস্কার ছাড়া নির্বাচনটা করলে কোনো লাভ হবে না। এর কারণটা হলো, সাধারণীকরণ করে যদি আমরা বলি যে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে পরবর্তীতে এসে, এমন আস্থাটা মানুষের কিন্তু নেই। এবং এই দাবিটা প্রবল হওয়ার কারণেই সম্ভবত মির্জা ফখরুল এই ধরনের কথা বলছেন। এবং কদিন উনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন যে রাজনৈতিক আমরা নির্বাচন যে দ্রুত চাচ্ছি, এটা আমাদের একটা রাজনৈতিক কৌশল এরকম। এখন যে এই বিষয়ে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে সব মিলিয়ে যে সম্ভবত রাজনৈতিক দলগুলো সব মিলিয়ে সংস্কারের বাইরে যাওয়া একটু কঠিন। আরেকটা কারণ রয়েছে, সেটি হলো আপনি জানেন যে বিএনপি এখানে সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার। যখন সংস্কার কমিশন গঠন করা হয়, প্রত্যেকটা সংস্কার কমিশনের এগেনস্টে কিন্তু বিএনপি তার একটা কমিশন করেছে, কমিটি করেছে, এবং সেই কমিটি কিন্তু ওই কমিশনের কাছে সুপারিশমালা দিয়েছে। এবং ধরুন সংবিধান যে বিএনপির যে কমিটি হয়েছিল, সেখানে সংবিধান বিশেষজ্ঞ লোক রয়েছে, তারা তো সুপারিশ দিয়েছেন, এবং সেই সুপারিশগুলো যদি তারা অ্যাকসেপ্ট করে নির্বাচন কমিশন, এবং অনেকগুলো করেছে, তাহলে সংস্কারের বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ তারাই তো সংস্কার প্রস্তাবটা দিচ্ছে, তাই না? আপনার কি মনে হয়? আমাদের সংবিধান কিন্তু সংস্কার বহুবার হয়েছে, 17 বার, মানে 17টা সংশোধনী মানেই 17টা সংস্কার। ক্ষমতাটা একটা মোহ যদি হয়ে যায় বইটাকে ফেভার করে, আর যদি মোহ না হয় তখন এই বই চলবে না। বিষয়টা এরকম। এখন আমি যেই ক্ষমতায় যাই তার কাছে বইটা চলে, আর ক্ষমতার বাইরে যে দলটা যখন থাকে তখন তারা গণতান্ত্রিক হয়, কিন্তু যখনই ক্ষমতায় চলে যায় আর তখন গণতান্ত্রিক থাকে না, তখন বইয়ের দোয়াই দেয়। যেই দলটা নির্বাচন করলে ক্ষমতায় যাবে সে ন্যাচারালি নির্বাচন চাইবে। আর যেহেতু আপনি এখন একটা কথা বলছেন আবার যে তারা কিন্তু আগে যেভাবে চাইছে তার থেকে একটু সফট হয়েছে, যে মানে মিনিমাম যে সংস্কারটা করা দরকার, এই মিনিমাম সংস্কার এবং স্বচ্ছ নির্বাচন করার সাথে কিন্তু অনেক ফারাক কথাটার। আপনি যদি একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করতে চান, তাহলে একটা স্বচ্ছ সুন্দর সংস্কার লাগবে, যেই সংস্কার নিশ্চিত করবে যে নির্বাচনটা স্বচ্ছ হবে। 1, 2, আমি এই সরকার ক্ষমতা আসার পর আমি তার সমালোচনা করছি, এখনও করি কম বেশি, কিন্তু যখন যেটা জেনুইন মনে করি সেটাই করি। এই সরকার ধরেন অনেকগুলা ক্ষেত্রে ব্যর্থ, যেটা বলে আমাদেরকে, আমরা শুনি, আমি নিজেও মনে করি, আমি মনে করতাম, এখন আবার টোটাল ব্লেম তাকে দেই না। কেন দেই না? ধরেন আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতেছেন, ফাইন, এইটা সরকার ব্যর্থ। যানজট সরকার ব্যর্থ, সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ। আচ্ছা, এইগুলো তো 5ই আগস্টের পরে 6ই আগস্ট হয় নাই, এই সমস্যাগুলো তো 6ই আগস্টের নতুন করে তৈরি হয়। এমন যদি হইতো যে এটা 6ই আগস্ট থেকে হয়েছে, সরকার আসার পরে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা দেখছি পতিত সরকার বলছে সিন্ডিকেট নিয়ে কথা হয়েছে, পরিষ্কার টিপু মুন্সি সাহেব বলছে সিন্ডিকেট ভাঙা সম্ভব না। আর ভাই, হোয়াই ইউ আর ইন পাওয়ার, সিন্ডিকেট ভাঙতে না পারলে তুমি মন্ত্রিত্ব ছাড়ো। তার মানে কি? এটা পুরনো। আসেন যানজট, সেটাও পুরনো, একটাও 6ই আগস্ট থেকে হয় নাই।
যদি ইউনূস সাহেবের সংস্কারে নির্বাচন আপনারা করতে পারেন, তাহলে তাকে এই যে দ্রব্যমূল্য এটার জন্য এটা পুরনো বিষয় সবার কোঅপারেট করতে হবে। কিভাবে? আপনি যদি কালকে একজন বলছেন নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে সেই প্রেসক্রিপশনটা এখন দেন। প্রশাসন নামতেছে না কেন? আপনি কালকে আসলে নামবে, তো একটু প্রেসক্রিপশনটা দেন না জাতির জন্য। সমস্যাটা কোথায়? আপনি ক্ষমতা আসলে সিন্ডিকেট ভেঙে যাবে, একটু প্রেসক্রিপশনটা দেন না ইউনূস সাহেবকে, যে ভাই দিস ইজ দ্য ফর্মুলা, আই এম শিওর ইউনূস সাহেব নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু তার এগুলো দূর করতে হবে, তো আপনি কোঅপারেট করেন। আর তা না হলে আমরা যদি অতীত যাই, আমরা দেখেছি জট এতটুকু ছিল, বাড়তে 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 এই পর্যায়ে আসছে। সুতরাং এটা পারবে। রাজনৈতিক সংস্কারের কাছে আমরা খুব বেশি মানে কি বলে আশা পাবো এমন অতীত রেকর্ড আমার কাছে বলে না। সালেউদ্দিন সিফাত, একটি অন্যরকম প্রশ্ন, বহুল আলোচিত প্রশ্ন, জুলাই প্রক্লেমেশন, এটা কি থেমে গেছে না হবে? প্রথমত আসলে এটি একটি গণ অভ্যুত্থানের সরকার, আর গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠিত হয় এটি কেবলমাত্র কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় যে নির্বাচন 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে। গণ অভ্যুত্থানে জনগণ তাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে সেটা হচ্ছে সংস্কারের ম্যান্ডেট। এখানে একটু যোগ করি, সেটি হলো আমরা মনে করি অতীতে যত সরকার এসেছে, সেটা স্বৈরাচারী পদ্ধতিতে হোক অথবা নির্বাচনের পদ্ধতিতে হোক, এই সরকার চেয়ে শক্তিশালী সরকার কি আর কেউ ছিল? নিশ্চয়ই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে কিন্তু সংস্কার করার জন্য, যে আপনারা রাষ্ট্রের গুণগত কিছু সংস্কার নিয়ে আসবেন, তারপর নির্বাচনের পথে আমরা অবশ্যই। নির্বাচন তো সংস্কার আর নির্বাচন যে দুটো আলাদা জিনিস, ব্যাপারটা এরকম না, বরং সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবেই কিন্তু আমরা নির্বাচনের দিকে যাব। তো এখন নির্বাচনকে নিয়ে যে একটা তাড়াহুড়ো, সেটা কিন্তু আমরা সংস্কারকে নিয়ে দেখছি না। তো এখন আমরা যদি নির্বাচন কেন্দ্রিক বেশি জোর তাকিদ দেই সংস্কারকে ফেলে রেখে, তাহলে হাসিনা আমাদেরকে যেখানে রেখে গিয়েছিল আমাদেরকে কিন্তু আবার ঠিক সেখান থেকে শুরু করতে হবে, সেই একদম ফ্যাসিবাদী নির্বাচন ব্যবস্থা থেকে আমাদেরকে শুরু করতে হবে। আমরা মনে করি নতুন বাংলাদেশে এরকম ফ্যাসিবাদী কাঠামোয় ফ্যাসিবাদী যে নির্বাচন ব্যবস্থা আছে সেখান থেকে আমরা শুরু করতে পারি না, বরং আমরা নতুন করে শুরু করব। আর সিন্ডিকেটে যে প্রশ্নটি এসেছে, কার্বন বাজারে কিন্তু এখনো চাঁদা তোলা হয়, তাহলে আমরা আসলে চেঞ্জটা কোন জায়গায় হয়েছে? এখন এটার জন্য তো আপনি অভ্যুত্থানের সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে, এটা সত্য, অভ্যুত্থানের সরকারের যে ব্যর্থতা নেই তেমনটা না, কিন্তু এই যে সকল ব্যাপার চাঁদাবাজি বলেন, এখানে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোকে, আমরা আসলে নাম নিতে চাচ্ছি না, রাজনৈতিক দলগুলোকে কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এই যে অভ্যুত্থান সরকার, সে পুলিশই দিয়ে হোক যেভাবেই হোক, শুধুমাত্র নিজের তাগিদে সেটা পারবে না। এইটা একটা বিষয়। আর যেটা জুলাই প্রক্লেমেশন নিয়ে বললেন, যে আমরা ছাত্র জনতা বারবার জুলাই প্রক্লেমেশন চাচ্ছি এই কারণে যে এই অভ্যুত্থান যে আমরা করেছি, আমরা কেন করেছি তার একটা দালিলিক ভিত্তি থাকা উচিত। দালিলিক ভিত্তি যদি না থাকে, তাহলে যেটা হবে যে এতগুলো মানুষ যে রক্ত দিল, এতগুলো মানুষ যে প্রাণ দিল, তাহলে সেটার কোনো আসলে স্বীকৃতি থাকবে না। আমাদের এটা দ্বারা কি বুঝাই? আমরা এটা দ্বারা সকল রাজনৈতিক দল মত পক্ষগুলোকে অন্তত একটা ডকুমেন্টে, কন্ট্রাকচুয়াল একটা ডকুমেন্টে আনতে চাই যে আমরা এখন এরপর থেকে আর কোনো ফ্যাসিবাদী কালাকানুন এই বাংলাদেশে দেখতে চাই না। আপনারা কোন রাজনৈতিক দল আগামীতে ফ্যাসিবাদী হয়ে উঠবেন না, স্বৈরাচারী হয়ে উঠবেন না। এইটা এখানে একটা প্রমিস, এটা একটা প্লেজ টু দ্য পিপলের কাছে এটা একটা প্লেজ করা, আমরা চাচ্ছি সেটা। এখন এটা নিয়ে আমাদের ইতিমধ্যে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে, ছাত্ররা কিন্তু প্রথমে উদ্যোগ নিয়েছিল, পরবর্তীতে সরকার যেহেতু উদ্যোগ গ্রহণ করেছে, ছাত্ররা সরকারকে এই জায়গায় সমর্থন দিয়েছে, এবং সরকার যখনই তাদেরকে ডেকেছে, জানতে চেয়েছে তাদের কি প্রস্তাবগুলো আছে, ছাত্ররা কিন্তু সেই জায়গা থেকে তাদের প্রস্তাবনাগুলো তাদেরকে সরকারকে জানিয়েছে। এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক মত এবং পক্ষগুলো তারা এই জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে একমত থাকবে, এবং তারা জাতির কাছে একটা প্লেজ করবে যে আগামীতে আমরা যেই ব্যবস্থা দেখে এসেছি সেই ব্যবস্থা থেকে পাল্টে দিয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব। ধন্যবাদ। অ্যাডভোকেট আবু রাজ্জাকী এবং সালেউদ্দিন সিফাত, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।